জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সমাবেশে উপস্থিত দেশবাসী অঞ্চলের জামাতের সভাপতি আমির এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা, আমাদের এই হাতিঝিল জোনের পরিচালক এবং এখানে উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিরা এবং অনেক ভাইরা উপস্থিত আছেন, সকলের আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তৃতা দিতে চাই না, আমি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি এবং সেটা শেষ করে দিব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিশ্ববিদ্যালয়ের হলে আমরা থাকতাম, যে হলে অস্ত্র থেকে জানেন তো, মারামারি থাকে, কাটাকাটি থাকে, আরো কত কিছু সেখানে ছিলাম। সেখানে থেকেই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি। কাজেই অস্ত্রের কি জোর এটা আমাদের জানা আছে। তো ইবনে সিনার ট্রাস্টে আমি প্রায় 40 বছর কাজ করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং ইবনে সিনার ট্রাস্টের প্রতিটি ইট পাথরের সাথে আমার সম্পর্ক, মানুষের সাথে আমার সম্পর্ক। আমাদের ঢাকা, বগুড়া, ওই আবার যশোরের, আবার সিলেটের, রানীগঞ্জের, লালবাগের, এটা এখন আরো 25টা জায়গায় ভিজিট করার জন্য কাজ করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যখন ইন্ডাস্ট্রিয়াল সেক্রেটারির দায়িত্বে আছি, তো জিগাতলায় আমাদের অফিস, নিচের তলায় আমার রুম, সিঙ্গেল রুম আলাদা। ওখানে আমাদের অফিসের লোকেরা অন্য জায়গায় থাকে। এর মধ্যে দেখলাম যে আমার পিয়ন এসে বলতে, স্যার এই সিটি কলেজ থেকে ছাত্র দলের এক ছেলে আসছে, তাহলে ঠিক আছে দেখো। সে আসলো, আসে আমার সামনে বসলো আর পিস্তলটা টেবিলের উপরে রাখলো। আমি দেখলাম, আমি তার সাথে আলাপ করলাম, তার পরিচয় নিলাম, সে কোথায় পড়ে জিজ্ঞেস করলাম, দেখলাম যে বাউন্ড নিলেন। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভালো কথা, তুমি হাতে একটা পিস্তল নিয়ে আসছো, আমাদের চালা যেতেছ, তোমার জীবনের ভবিষ্যৎ কি? এই ভাষায় না, অন্য ভাষায়। এবং কিছুক্ষণ কথার পর কোথায় পিস্তল কোথায় গিয়ে চুপ হয়ে গেছে, কিছুই না। আসলে আমার ইচ্ছা হয় সবাই যদি হাতে থাকতো, বেগুনবাড়িয়া বাড়ি এলাকায় বা শিল্পাঞ্চলে আপনারা যে সমস্ত ছেলেদের ভয়ে আপনাদের ঠায় কাঁপতেছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। ঠিক কেমন চাই সেটা বুঝতে হবে। আসলে যারা এই সমস্ত দলের নেতা, যারা তাদের পিছনে ঘুরে, তারা কিন্তু একবারও চিন্তা করে না তাদের ভবিষ্যৎটা। এরা নেতা হয়ে বাড়ি করে, গাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, এরপরে তাদের কিছু বুদ্ধি আছে, তারা ছেলেমেয়েদের পড়াশোনা করে, যাদের বুদ্ধি নেই তারা পড়াশোনাও করেন না। তো এদের কিন্তু কিছু হয় না, এরা লেখাপড়া শেখে না, এরা তেমন টাকাও পায় না যে টাকা দিয়ে বাড়ি গাড়ি করতে পারে। বিজনেস করে তা ঠিক আছে, নেতা পর্যায়ে বাকিটার কথা বলছে। তাহলে এদের কাছে জিজ্ঞেস করতে হবে তোমাদের ভবিষ্যৎটা কি আসলে।
মস্তানি কদিন চলে? মস্তানি তো জীবনে বেশি দিন চলে না। কাজেই যে পার্টি তার দলের যুবক কর্মীদের ভবিষ্যৎ রচনা করতে পারে না, যাদের হাতে পিস্তল তুলে দেয়, যাদের হাতে চাঁদাবাজি, মানে 5 কোটি টাকা চাঁদাবাজি হইলে 1 লাখ টাকা কর্মীদের মধ্যে বন্টন করে, এর বেশি তো বন্টন করে, মানে 5 লাখ টাকাই তো এগুলো চাকরি খায় আর কি। এবং এটা খাওয়ার জন্য পৃথিবীতে মানুষকে নষ্ট করা অনেক উৎপন্ন আছে, যারা ঢাকা শহরে আছে অনেক উৎপন্ন আছে, মেয়ে আছে, মাদক আছে, আমাদের এই এলাকায় আছে, আপনাদের এলাকা বোধহয় নাই, আছে। মাদক আছে। ওই টাকা বেশি দিন থেকে না। কাজে যে সমস্ত ঘরের ছেলেরা একজন পিছনে ঘুরতেছে, তাদের বাপ মাদের কাছে বলেন যে তোমার ছেলের ভবিষ্যৎ কি? কিছুদিন পর তো ওই ছেলেরা আপনাকে মারবে, আপনাকে ওই মাদক খাবে, এরপর তার শরীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। টক্সিক ড্রাগ ইজ ভেরি ডেঞ্জারাস থিং। সে তখন বাবা মাকে ধরবে যে আজকে খাইতে হবে, পয়সা দরকার, 500 টাকা দরকার, 1000 টাকা দরকার, না দিলে ঘরের আলমারি ভাঙবে, টেবিল ভাঙবে। অর্থাৎ আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলতেছি, একবারে সঠিক। গল্প না এটা। এবং আপনি বাপ মাকে জিম্মি করে টাকা দেয়। এই আমাদের এখানে এই জায়গাটার নাম মধুবাগে একটা ছেলে ছিল রতন নামে। আমি এই এলাকায় থাকতাম, 17 বছর ছিলাম এই এলাকায়। তো এই রতনের মা আমার কাছে একদিন আসলো যে আমি আপনার কথা অনেক শুনছি, আমার ছেলেটা তো এরকম, ওই মদ গাঁজা পায়, আর মানে বকাটাকি করে বলে, ছেলেটাকে আপনি যদি ফিরাইতে পারতেন আমি আপনার কাছে চিরদিন কিন্তু কোথা তা আমি সেই রতনের ঢাকায় যাব। ঢাকাইয়া আমি তার সাথে কথা বললাম, তারপর আমার অফিসে নিয়ে গেলাম। এখানে এই কিছুদিন আগে বাড়িওয়ালাদের সাথে বসছিলাম ওই এলাকায়। আমি সে রতন কি আছে, রতন মারা